সেটা টিচিং হোক, কর্পোরেট হোক, কমিউনিকেশন মানে শুধুমাত্র ইংরেজিতে কথা বলা না। আমাদের দেশে বা আমাদের মধ্যে একটা সচরাচর ভুল ধারণা আছে, হ্যাঁ ভালো কমিউনিকেশন মানেই হয়তো ভালো ইংরেজিতে কথা বলতে পারা। আমি যদি এখন আমার স্টুডেন্টদের বলি তোমরা কেউ এআই ব্যবহার করো না, তাহলে প্রথমত আমার সেই কথাটাই অযৌক্তিক, এবং তারা যদি ফলো করে আমাকে বাই এনি চান্স, তাহলে তারাও পিছিয়ে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ টেক্সপায়ার পডকাস্ট। আমাদের সাথে সহযোগিতায় আছে মোহনা টিভি, এনভিএলটিএস এবং ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াড। এনভিএলটিএস-এর যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আরও জানতে ভিজিট করুন nvltsbd.com অ্যান্ড টু গেট আ 20% ডিসকাউন্ট ইউজ দ্য প্রোমো কোড টেক্সপায়ার। আমি আপনাদের আজকের হোস্ট মারিয়া বিনতে শরীয়ত তিহা, এবং আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার্স এবং আর লেকচারার অফ ব্র্যাক ইউনিভার্সিটি শাহনাজ হোসেন জয় ভাইয়া। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনাকে তো এখন অনেক জায়গায় দেখা যায়, তো আসলে আপনি অনেক কি বিজি? কাজ করছি, ব্যস্ত না, ঠিকঠাক, সব ঠিকঠাক, ব্যস্ত না, যেগুলো ম্যানেজ করতে পারছি সেগুলোই করছি। আসলে দিন শেষের উদ্দেশ্য যতটুকু সময় অ্যাভেলেবল আছে সেগুলোকে ম্যাক্সিমাইজ করা, অপটিমাইজ করা। তো খুব ব্যস্ত না, কাজ করছি। আমি কাজ করাকে ব্যস্ততা মনে করি না, কাজ করছি। রাইট নাও আপনি কোন কোন কাজের সাথে আসলে যুক্ত আছেন? ওকে, আমার ফুল টাইম জব টিচিং, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে লেকচারার। এছাড়া কন্টেন্ট ক্রিয়েট করছি, অল্প কিছু খুবই সিলেক্টিভ পিআরের কাজ করছি, টুকটাক মডেলিংয়ের কাজ করছি, এবং অনেক দিন পরে আবার মিউজিকে ব্যাক করার চেষ্টা করছি। ওয়াও, আচ্ছা ভাইয়া, এই যে আপনি বললেন যে আপনি ফুল টাইম টিচিং প্রফেশনে আছেন, সো আপনার কি ফার্স্ট থেকে গোল ছিল যে আপনি টিচিংয়েই যাবেন? কত ফার্স্ট থেকে? ফার্স্ট থেকে বলতে ছোটবেলা থেকে? না, ছোটবেলা থেকে খুব বেশি টিচিং নিয়ে ভাবিনি, কিন্তু যখন ইউনিভার্সিটিতে পড়ি, আন্ডারগ্রেডে পড়াশোনা করি, সেই সময় থেকে যদি বলি যে হ্যাঁ, সেই সময় থেকে আমি পার্ট টাইম টিচিংয়ে ছিলাম। তারপরে আমার পড়াশোনা, একাডেমিক ট্রেনিং, এক্সপিরিয়েন্স সব কিছু যেহেতু টিচিং ওরিয়েন্টেড, এবং দেখলাম যে হ্যাঁ এটা আমার ভালোও লাগে, পছন্দও করি, তাই হ্যাঁ এখন টিচিংয়েই অফকোর্স। বাট ভাইয়া, এই যে ইংলিশের প্রতি যে আপনার ফ্যাসিনেশনটা, এটা আসলে কিভাবে এলো আপনার মধ্যে? ওয়েল, আমার আলাদা করে ইংলিশের প্রতি কোনো ফ্যাসিনেশন নয়। এখন যখন আমাদের ক্লাসের অন্যান্য সাবজেক্ট যেগুলো থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো প্রচুর পড়তে হয় ডেফিনেটলি, কিন্তু ইংলিশ বা বাংলা এগুলো যেহেতু ভাষা, তাই যদি কারোর বেসিক ভালো থাকে, পরীক্ষার আগে খুব অল্প পড়লেও ভালো করা যায়। তো যেহেতু বাংলা আর ইংরেজি আমার ভাষার দক্ষতা মোটামুটি ঠিকঠাক ছিল, তো তার ফলে কম পড়তে হতো, ভালো করতাম পরীক্ষায়। তো সেখান থেকে যেহেতু যখন আমরা কোনো জিনিসে ভালো করি, তখন কি আমরা ধরে নিই হ্যাঁ এটা আমার ফেভারিট, এটাকে আমার ভালো লাগে। তো তাই আর পরবর্তীতে যখন আমার আন্ডারগ্রেড ডিগ্রিটা ইংলিশে, তারপরে কোনো ডিগ্রি ইংলিশে না, আমার লিঙ্গুইস্টিক্সে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে, এগুলোতে। তো সেখান থেকে আমার যদি বলি আলাদা করে ফ্যাসিনেশন বা ইন্টারেস্ট বা ভালো লাগে, সেটা ভাষার প্রতি, শুধুমাত্র ইংরেজির জন্য না। আচ্ছা ভাই, আপনি বললেন যে আপনি টুকটাক মডেলিংয়েও আছেন এখন, তো আমার খুব জানতে ইচ্ছা করছে যে আপনি কি কোনো মডেলিং কন্ট্যাক্ট অর কোনো মিডিয়া স্ট্রিম এমন কোথাও কি আছেন যুক্ত এখন? অ্যাজ আই সেড, যে আমি খুবই সিলেক্টিভ কাজ করছি এবং শুরু করেছি। আমি কোনো লং টার্ম কোনো কন্ট্রাক্টে এখনও যাইনি, তবে যদি সব কিছু মিলে, একে আমার সময়ের সাথে মিলতে হবে, আমার ইন্টারেস্ট থাকতে হবে, কাজটা আমাকে জানতে হবে, তাহলেই হয়তো আসলে যাব। আচ্ছা ভাইয়া, এই যে আপনি ইংলিশ নিয়ে যে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করলেন অনলাইনে, এটা শুরুটা আসলে কেমন, কিভাবে হয়েছে, এবং এই জার্নিটা কেমন ছিল আপনার? আচ্ছা, ইংলিশ পড়াই তো 2010-11 সাল থেকে, অনেক বছর, গত 14 বছরের মতো বোধহয় হলো। কিন্তু অনলাইনে আমি খুবই ক্যামেরা কনসিয়াস। আমার সামনে যদি, আমি এটা সবসময় বলি, 10 লাখ মানুষ থাকে, আই ডোন্ট মাইন্ড, কিন্তু সামনে যদি ক্যামেরা থাকে তাহলে আমি কনসিয়াস হয়ে যাই। যখন শুরু কন্টেন্ট ক্রিয়েট শুরু করি, তখন একটা শট, 1 মিনিটের একটা শট দিতে হয়তো আমার একদিনও লেগে গেছে। পরে এরকম হয়েছে যে না, পছন্দ হয়নি, লেটস নট পাবলিশ দিস। কিন্তু তারপরে দেখলাম কোভিডের পরে বা কোভিডের মাঝে এটা একটা একেবারে এসেনশিয়াল একটা জিনিস হয়ে গেল। তো তখন সেখান থেকেই কন্টেন্ট ক্রিয়েশনে আসা। সো মোটামুটি কত 2019-20 সাল থেকে, এরকম থেকে, খুব একটা আগে আমার কন্টেন্ট ক্রিয়েশনে আসে না, বাট তারও আগে থেকেই সেম কন্টেন্ট নিয়ে কাজ করি। আচ্ছা ভাই, এই যে আপনি
এই অনলাইনে যে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করলেন, আপনি কি প্রথম থেকে অনলাইন দিয়ে শুরু করেছেন নাকি এর আগে আপনি অফলাইনে কোনো না, তখন আমি থেকে যে বললাম করছেন? 2010-11 সাল থেকে, সো কমপ্লিটলি অফলাইনে, ইন পার্সনে। আর তারপরে অনলাইনে আসা 2019-20 সাল থেকে, সো প্রায় সেটা কি মোটামুটি কোভিডের 9-10 বছর। টাইমের কারণে? হ্যাঁ, কোভিডের আগে থেকেও প্ল্যান করছিলাম, কিন্তু ওই যে ওরকম একটা খুব স্ট্রং ফোর্স ছিল না, তো তার ফলে অনলাইনে পুরোপুরি আসা হয়নি। বাট কোভিডের শেষ দিক থেকেই মোটামুটি অনলাইনে শুরু একদম। ভাইয়া, আপনি যেহেতু টিচিং প্রফেশনে আছেন, যারা এখন হচ্ছে নিউ এটাতে জয়েন করছে তাদের জন্য আপনি আসলে কি টিপস অ্যান্ড ট্রিক্স দিতে চাবেন তাদেরকে? কোনো টিপস, কোনো ট্রিক্স নাই। প্রথম কথা, আমি টিপস ট্রিক্সে খুব একটা বিশ্বাসী না। যারা টিচিংয়ে আসবেন ডেফিনেটলি তারা মোটামুটি ভালো স্টুডেন্ট, তারা জানেন টিচিংয়ে কী কী অ্যাডভান্টেজ আছে, আবার লিমিটেশনস কী কী আছে। সব প্রফেশনেরই প্রফেশনাল অ্যাডভান্টেজেস থাকে। আমার মনে হয় টিপস ট্রিক্সে খুব একটা কাজ হবে। বাট আমরা যখন কোথাও যাই, আমার মনে হয় এই সময় এসে, তথ্য প্রযুক্তি এবং ইনফরমেশনের অ্যাভেলেবিলিটির এই সময় এসে, আমি কেন যাচ্ছি বা আমি সেখানে গেলে কী কী পাবো, কী কী পাবো না, সেটা জেনে যাওয়া উচিত। অনেক সময় হয় না যে আমরা একটা প্রফেশনে যাচ্ছি, যাওয়ার পর আমরা বলি হ্যাঁ এই প্রফেশনের এটা আছে, আমাকে এখানে এত বেশি সময় দিতে হয় বা এখানে এই জায়গাতে ইন্টেন্সিভ কাজ করতে হয়। তো এগুলোকে আমরা প্রফেশনাল হ্যাজার্ড বলি, এবং সেটা সব প্রফেশনেই থাকে। সো যারা আসবেন বা প্ল্যান করছেন, ডেফিনেটলি আপনাকে মেনে নিতেই হবে। এখানে আপনার হয়তো রেমুনারেশন কেমন থাকতে পারে সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনার এটাও মানতে হবে যে হ্যাঁ, আমার ওভারঅল একটা ফ্লেক্সিবিলিটি থাকলেও যখন খাতা দেখতে হবে, আমাকে মার্ক সাবমিট করতে হবে। রিসেন্টলি আমি সেমিস্টার ফাইনালের খাতা জমা দিলাম, সো এটা আমার মাথায় একদম টাটকা টাটকা আছে। একেবারে শেষ সময় যখন খাতা দেখা, গ্রেড ক্যালকুলেশন, গ্রেড সাবমিশন, এই সময় একটা খুবই চাপ থাকে। তো ওকে, মনে It is হচ্ছে what আপনি it is. জিনিসটাকে আসলে এনজয় করেন অনেক। টিচিং, ইয়েস আই ডু। ওকে, আচ্ছা ভাইয়া, আরেকটা মানে জিনিস নিয়ে আমার জানতে ইচ্ছা করতেছে যে আমরা হচ্ছে গিয়ে যারা হচ্ছে এন্টারপ্রেনার অর কর্পোরেট জবে আছি, তাদের জন্য আসলে এই যে নেগোসিয়েশন করা বা হচ্ছে গিয়ে অর্গানাইজড করে কথা বলাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, যে আমরা যাতে হচ্ছে গিয়ে কোথাও গেলে বা কোনো ডিল ক্র্যাক করার সময় যাতে এটা আমাদের হেল্প হয়, মানে কমিউনিকেট করাটা আসলে ইম্পর্টেন্সটা আসলে আপনার কাছে কতটুকু? আচ্ছা, নেগোসিয়েশন দ্যাট ইজ পার্ট অফ কমিউনিকেশন। এখন আপনি তিহা বলুন, এরকম একটু ভাবুন যে এরকম কোনো ওয়ার্ল্ডের কোনো ফিল্ড আছে যেখানে ভালো কমিউনিকেশন দ্বারা আপনি বেনিফিটেড হবেন না? নো। সো ডেফিনেটলি সেটা টিচিং হোক, কর্পোরেট হোক, কমিউনিকেশন মানে শুধুমাত্র ইংরেজিতে কথা বলা না। আমাদের দেশে বা আমাদের মধ্যে একটা সচরাচর ভুল ধারণা আছে, হ্যাঁ ভালো কমিউনিকেশন মানে হয়তো ভালো ইংরেজিতে কথা বলতে পারা। ভালো কথা বলতে পারা, সেটা বাংলা, ইংরেজি, সেটা হতে পারে সাইন ল্যাঙ্গুয়েজে, সেটা তো কথা বলা না, বাট যে কোনোভাবে কমিউনিকেট করা, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্ট্যান্ট। আর নেগোসিয়েশন, হ্যাঁ এটা আমি যদি বলি খুব একদম শুরু থেকে আমি এটার ইম্পর্টেন্স না বুঝলেও লাস্ট কয়েক বছরে বুঝেছি যে নেগোসিয়েশন সেটা কতটা জরুরি। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ওয়ার্ক প্লেসে হতে পারে, ফ্যামিলিতে হতে পারে, পার্সোনাল লাইফে হতে পারে, যে কোনো জায়গাতে। সো ডেফিনেটলি নেগোসিয়েশন দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। আর ভালো করে কথা বলতে পারা, এটা একটা অনগোয়িং প্রসেস, সবসময় শিখতেই থাকতে হবে। এবং হয় না যে আমরা একটা মানুষের, আমরা অনেক সময় বলি যে মানুষ কি করছে বা কি বলছে সেটাতে না দেয় বা কতটুকু জানে, আমরা বলি যে বাহ্যিকটা দেখো না। কিন্তু আমাকে ধরুন কেউ চেনে না, বা আপনাকে বা নতুন কাউকে কেউ যখন চিনছে না, তার সেই ইমপ্রেশনটা কীভাবে তৈরি হবে? আমার যদি ভালো শুরুতে দেখেই কোনো কিছু ভালো না লাগে, তার মধ্যে কী কোয়ালিটি আছে সেটা কিন্তু আমি জানতেই যাব না। বাজারে যখন কোনো কিছু কিনতে যাচ্ছি, আমাকে দেখি যে হ্যাঁ এটা আসলে দেখতে ভালো কিনা, তারপরে আমি সেটাতে ইন্টারেস্টেড হই এর ভেতরে কী আছে। সো ভালো কথা বলতে পারা, সেটা আমি আবারও বলছি, বাংলা আমাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। বাংলায় তো ডেফিনেটলি বাংলা, ইংরেজি, সেই সাথে যদি নতুন আরও কেউ ভাষা জানে, যে কনটেক্সটে যেখানে যে ভাষা প্রয়োজন, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কমিউনিকেশন মনে হয় কোনো কিছু হয় না। আর ভালো কথা বলতে জানা মানে শুধুমাত্র স্পষ্ট করে কথা বলা, ফ্লুয়েন্ট কথা বলা তা না, কোন শব্দ ব্যবহার করতে হবে। কারণ আমি ওয়ার্ক প্লেসেও এরকম দেখেছি, অনেকে খুবই ভালো কথা আমাকে বলছেন কিন্তু তার ওই টোন বা শব্দ চয়ন আমার ভালো লাগেনি। কিন্তু অনেকে আছেন হয়তো খুব একটা ভালো কথা বলছেন না, কিন্তু তিনি কোন শব্দে কথা বলছেন, তার ডিকশন বা কোন টোনে ওভারঅল, তার ফলে তিনি আমাকে তার চেয়ে অনেক বেশি কঠিন কাজ করে নিচ্ছেন এবং আমার সেখানে কোনো খারাপ বোধ হচ্ছে না। তো আমার মনে হয় ইয়েস, ডেফিনেটলি দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। তাহলে ভাইয়া আপনার মতে হচ্ছে কেউ যদি কোনো ভালো ইনোভেটিভ কাজ শুরু করতে চায়, তাহলে তার যে প্রথম স্কিলটা থাকা দরকার সেটা হচ্ছে কমিউনিকেট করা। ডেফিনেটলি কী করে ইমেল লিখতে হয়, আমি সবাইকে একইভাবে গ্রিট করব না।
আমি ডেফিনেটলি আমি সুপারভাইজারকে যদি মেইল করি, ধরুন একজন প্রসপেক্টিভ সুপারভাইজার, আমি যদি লিখি হ্যালো, দ্যাটস ডাজন্ট সাউন্ড রাইট, কালচারাল অ্যাপ্রোপ্রিয়েটনেস ব্যাপারগুলো রাখতে হবে। তো কমিউনিকেশন মানে ওই যে কার সাথে কী টোনে কোন শব্দে কথা বলতে হবে সেটাও, সো ডেফিনেটলি ইয়েস। তাহলে ভাইয়া এখন হচ্ছে অনেকে যারা হচ্ছে ইউনিভার্সিটিতে উঠে আমাদের দেশে, ওরা দেখা যায় হচ্ছে ভার্সিটিতে গিয়ে যখন ফার্স্ট প্রেজেন্টেশন দিতে যায়, অনেকে এটাই জানে না যে পাওয়ার পয়েন্ট আসলে কিভাবে কাজ করে বা প্রেজেন্টেশনটা কিভাবে বানাতে হবে। এই যে ওদের যে ডিজিটাল লিটারেসিটিটা নেই বা হচ্ছে গিয়ে ওরা এটাকে ইম্পর্টেন্স দেয় না তত, এটা আসলে আপনি কিভাবে নেন এবং আপনার মতে এটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট যে তারা যাতে এটার উপর আসলে কাজ করে এটা শিখে? ওয়েল, ডিজিটাল লিটারেসি এটা তো এখন এসেনশিয়াল, কিন্তু পাওয়ার পয়েন্ট এটা একটা টুল, এটা একভাবে একটা প্রেজেন্টেশনের একটা পদ্ধতি বা একটা অ্যাপ্রোচ, একটা মেথড। এগুলো ছাড়াও আরও অনেক আছে। আমি যদি খুব বর্তমান সময়ের কথা বলি, এআই, আমি যদি এখন আমার স্টুডেন্টদের বলি তোমরা কেউ এআই ব্যবহার করো না, তাহলে প্রথমত আমার সেই কথাটাই অযৌক্তিক, এবং তারা যদি ফলো করে আমাকে বাই এনি চান্স, তাহলে তারাও পিছিয়ে থাকবে। তো লিটারেসি মানে আমি বুঝি তাকে জানতে হবে সে এআইটাকে বা সে কোনো একটা টুলকে তার অ্যাডভান্টেজে কিভাবে ব্যবহার করছে। এই সময় এসে আমাদের এটা বোঝানোর প্রয়োজন নয় যে কোনো একটা বিষয়ে ডিজিটাল লিটারেসি কতটা মানে ইম্পর্টেন্ট আদৌ হবে কি না। আমরা সবাই জানি যে এটা ইম্পর্টেন্ট, কিন্তু সেটাকে কিভাবে আমার অ্যাডভান্টেজে ইউজ করবো। আমি ডেফিনেটলি আমি এআই দিয়ে পুরো রচনা লিখবো না, কিন্তু সেখান থেকে আমি কীভাবে হেল্প নিতে হয়, কোনো একটা আমি রিসার্চে কাজ করছি, কীভাবে হেল্প নিতে হয় এইটা শিখতে হবে, যে আমি আসলে ওই টুলটা কীভাবে ব্যবহার করব। এটা অবশ্যই নিঃসন্দেহে খুব ইম্পর্টেন্ট। কিন্তু অনেকে ভাইয়া এখন মানে ওরা এটা মানতেই চায় না যে টেকনোলজি ইজ আ মাস্ট, মানে যেখানে যাই আমরা এটা থাকবে, কোনো না কোনোভাবে চলে আসবে। তো ওরা যে ইম্পর্টেন্স কম দেয়, এটার কারণে আসলে ওরা সাফার, মানে আপনার কাছে কি মনে হয় যে ওদের কি কি প্রবলেম ওরা ফেস করতে পারে? প্রথম যে প্রবলেম আমার মনে হয় ফেস করে তারা, সেটা হলো যে নিজের মধ্যে একটা দ্বন্দ্বে ভোগে। আসলে আমার মনে হয় না কেউ আছে, হয়তো আমাদের সময়ে কেউ হয়তো এরকম নাই যে আসলে টেকনোলজি অ্যাডাপ্ট করতে চায় না। অনেকে হয়তো পারে না, মনে করে যে আমি কমফোর্ট জোন থেকে বের হতে চাচ্ছি না, কিন্তু নিঃসন্দেহে তারা বাইরের ওয়ার্ল্ডে তো সাফার, পড়াশোনা বা জব ফিল্ডে তো সাফার করছে, তার চেয়ে বড় কথা তারা নিজেদের সাথেই সাফার করে। অনেক সময় হয় না যে আমার আঙুর ফল টক টাইপের, যে আমার ঠিক আছে আমি বলছি আঙুর ফল টক, তাই আমি খাই না, বা অনেক সময় তো আমি আঙুর পাচ্ছিই না, তো আমি হয়তো কোনো কিছু পারি না বলে অনেক সময় বলছি না এটা আমার ভালো লাগে না, কিন্তু ডেফিনেটলি তারা তো সাফার করবেই। আর আসলে সত্যি বলতে আমি এই সময় দেখেছি যে সব জেনারেশনে মোটামুটি এতটুকু মেনে নিয়েছে যে হ্যাঁ টেকনোলজির অ্যাডভান্টেজ আছে, টেকনোলজি তো চিকিৎসা শাস্ত্রেও আছে, সব ক্ষেত্রে আসলে আছে। আচ্ছা ভাইয়া, এটা আমার নিজের খুব জানার ইচ্ছা, যেহেতু আপনি ইংলিশ নিয়ে হচ্ছে গিয়ে টিচ করেন। সো আমাদের আশেপাশে হচ্ছে আমরা অনেককে দেখি যে ওরা ওদের ইংলিশ অ্যাকসেন্ট নিয়ে অনেক কনসার্নড অ্যান্ড জাজমেন্টাল অ্যাজ ওয়েল। সো ইংলিশ যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, সো মানে ডু ইউ থিঙ্ক যে ইজ ইট আ মাস্ট টু হ্যাভ আ গ্রেট অ্যাকসেন্ট অর আমেরিকান অর ব্রিটিশ অ্যাকসেন্ট? আচ্ছা, প্রথম কথা হলো আমি ইংরেজি পড়াই, প্রোনাউন্সিয়েশন পড়াই। প্রোনাউন্সিয়েশন অ্যাকসেন্ট দুইটা আলাদা বিষয়। উচ্চারণ ঠিকঠাক হতে হবে, সেটা এখন উচ্চারণ ভুল হলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, কিন্তু আমি যখন কোনো কম্পিটিটিভ জায়গাতে যাব, সেটা হতে পারে কোনো একটি কম্পিটিটিভ এক্সাম, আইএলটিএস, টোফেল হতে পারে, অথবা সিম্পলি আমি কোনো প্রেজেন্টেশন দিচ্ছি, চাকরির ভাইভাতে আছি, উচ্চারণ তো ডেফিনেটলি জরুরি। আর অ্যাকসেন্ট না পৃথিবীর প্রতিটা ভাষায়, বাংলাতেও অসংখ্য অ্যাকসেন্ট আছে, তো সিমিলারলি ইংরেজিতেও অনেক অ্যাকসেন্ট থাকবে, ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান, শুধু ব্রিটিশ অ্যাকসেন্ট না, ব্রিটিশের মধ্যে আবার ছোটো ছোটো মানে সাদার্ন ইংল্যান্ডে অ্যাকসেন্টে কথা বলছে, আবার অন্য পার্টে অন্য অ্যাকসেন্টে কথা বলছে, আয়ারল্যান্ডে অন্য অ্যাকসেন্টে কথা বলছে। সো অ্যাকসেন্ট প্রবলেম না, ইন্ডিয়ার একটা খুবই স্ট্রং অ্যাকসেন্ট আছে, সেটা আমরা জানি। তো অ্যাকসেন্ট নট আ প্রবলেম। আমরা কোথাও অ্যাকসেন্ট আসলে আলাদা করে শেখানো হয় না, আনলেস কেউ প্রফেশনাল পারপাসে ইউজ করবেন। যেমন এটা খুবই প্রচলিত দেখি অনেক সময়, আমি ইংল্যান্ডে দেখেছি অনেকে ব্রিটিশ আরপি অ্যাকসেন্টে কথা শেখার জন্য টিউটর খুঁজছেন, কারণ তিনি হয়তো অ্যাক্টিংয়ে আছেন, তার জন্য ওই অ্যাকসেন্টে কথা বলতে পারা জরুরি। আমরা বাংলাদেশেও যদি দেখি, আমরা বাংলায় যারা অ্যাক্টিং করছেন, কেউ হয়তো কখনো পাবনার আঞ্চলিক ভাষায় কথা বলতে চান, তাহলে তাকে সেটা শিখতে হবে। কিন্তু এভরিডে কমিউনিকেশনের জন্য না, ডেফিনেটলি কোনো এরকম না যে কোনো অ্যাকসেন্ট একটার চেয়ে আর একটা অ্যাকসেন্ট বেটার, যে ব্রিটিশ অ্যাকসেন্ট আমেরিকান অ্যাকসেন্টের চেয়ে বেটার। ইনফ্যাক্ট আমরা যারা নন নেটিভ ইউজার আছি, আমরা কথার মধ্যে আসলে অনেক অ্যাকসেন্টই চলে আসতে পারে। আর অ্যাকসেন্ট ব্যাপারটা এতটা ইন্ডিভিজুয়াল যে আপনার সাথে আমি দুজনেই বাংলা বলছি,
বাংলাদেশি হয়তো প্রমিত বলছি, তারপরে আমাদের কিছু বাংলা ল্যাঙ্গুয়েজেরও অনেক অ্যাকসেন্ট সব ভাষাতেই থাকবে। তো আর যে অনেকে জিজ্ঞাসা করেন যে আমি কীভাবে আমার অ্যাকসেন্ট বেটার করতে পারি, তো তার হয়তো কোনো একটা প্রেফার্ড অ্যাকসেন্ট আছে, সেটাতে কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আমি বলি যে ফ্লুয়েন্সি যখন ভালো থাকে তখন অটোমেটিক একটা ভালো অ্যাকসেন্ট চলে আসে। যখন ফ্লুয়েন্সি ভালো থাকে না, যে অ্যাকসেন্টটি আপনি ফলো করার চেষ্টা করুন ফেক ফেক মনে হবে। সো ফ্লুয়েন্সি ইজ ইম্পর্টেন্ট, প্রনাউন্সিয়েশন ইজ ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে অ্যাকসেন্ট খুব ইম্পর্টেন্ট, আনলেস আমার কোনো স্পেশাল পারপাস আছে, অ্যাজ আই সেড, যে হয়তো টিচিং বা লার্নিং অথবা অ্যাক্টিং ইত্যাদির জন্য। আচ্ছা ভাই, আপনাকে তো অনেক জায়গায় দেখা যায়, আমি দেখেছি যে আপনি গানও গাচ্ছেন, অনেক কিছুই করছেন, অ্যান্ড ইউ আর ওয়ান্ডারফুল অ্যাট সিঙ্গিং। বাট এই যে আপনি যে মানে আপনার যদি নাম সার্চ দেওয়া হয়, আপনার টিচিং কন্টেন্টের থেকে বেশি হচ্ছে আপনার গানের ভিডিও আসে। সো এই গানটার প্রতি আসলে আপনার এত ইচ্ছা কোনো কারণে এসেছে, বা নাকি নিজে নিজে? আর আপনি কি গান নিজেই শিখেছেন? আমি যখন থেকে স্কুলে যাই তখন থেকে আমার গান শেখা। তাহলে তো অনেক ছোটবেলা থেকে আপনি 15-16 ইয়ার্স আমি একেবারে গান টিচারের কাছে শিখেছি। তারপরে প্রফেশনালি করা হয়নি, ইউনিভার্সিটির সময়টাতে বেশ গ্যাপ হয়েছে, তারপরে আবার টুকটাক করেছি, আবার গত 2-3 বছর একটা গ্যাপ হয়েছে, তো আবার ধীরে ধীরে ব্যাক করছি না। গান আমি আসলে প্রাতিষ্ঠানিকভাবেই শিখেছি, মানে শিক্ষকের কাছেই শিখেছি। আচ্ছা ভাই, এই যে এত কিছু করেন, কিন্তু আপনাকে যদি বলা হয় যে এই সব প্রফেশনের মধ্যে যে কোনো একটাতে নিজেকে অ্যাড্রেস করতে, তাহলে আপনি কোনটা চুজ করবেন? সবই, ওয়াই নট এভরিথিং? না, যে কোনো একটা। আসলে আমি যেগুলো করি না, আমি খুবই ব্লেসড যে আমি যা যা পছন্দ করি সেগুলোই আমি প্রফেশনে মোটামুটি নিতে পেরেছি। তো যেহেতু টিচিং অনেক দিন ধরে করছি এবং টিচিংয়ে আমার ভালো কনফিডেন্স আছে, কেউ পছন্দ করুক না করুক, সো ইটস এ, যদি ইফ আই এম টু চুজ ওয়ান ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, টিচিং। ওকে ভাইয়া, এতক্ষণ তো আমরা গতানুগতিক থেকে আলোচনা করলাম, বাট এখন হচ্ছে একটা র্যাপিড ফায়ার আছে আপনার জন্য। আবার দুইটা অপশন দিব, যে কোনো একটা চুজ করতেই হবে, এমন হবে না যে কোনোটাই চুজ করতে পারবে না। তাহলে আমরা শুরু করি। ডান। ঠিক আছে। পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। কেন? পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা আমার খুব একটা নাই, একবারই গিয়েছি। সমুদ্রে বেশ কয়েকবার গিয়েছি, তবে আমার এখন কেন জানি মনে হয় যে পাহাড়ে গেলেও হয়তো একই ভালো লাগবে, বাট স্টিল আই উড সে সমুদ্র। বিরিয়ানি নাকি খিচুড়ি? বিরিয়ানি। ওকে। ওয়েস্টার্ন মিউজিক নাকি ক্লাসিক্যাল? ক্লাসিক্যাল, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজেরই হতে পারে, ক্লাসিক্যাল। আচ্ছা, তাহলে মিউজিক রিলেটেড যেহেতু হলো, তাহলে অরিজিৎ সিং নাকি আতিফ আসলাম? অরিজিৎ সিং। ওয়াও, তার মানে আপনি নিশ্চয়ই ওনার অনেক গান পারেন। পারি না, শুনি। এখন তো বলিউড হিন্দি গান মানে অরিজিৎ সিং এর একটা বিশাল প্রিভ্যালেন্স আছে, প্রভাব আছে, সো হ্যাঁ, অরিজিৎ সিং। আচ্ছা, উইকেন্ডের ট্যুর নাকি ঘুমানো? ঘুমাতে আমার খুব একটা ভালো লাগে না, এটা খুবই, আমি জানি খুবই আনইউজুয়াল। ঘুমাতে হয়, না ঘুমালে শরীর চলে না, কিন্তু ঘুমাতে যেতে হবে এই ব্যাপারটা মনে হলেই আমার খারাপ লাগে, যে না আবার ঘুমাতে যাচ্ছি ঘুমানোর সময়। কিন্তু আমি আসলে নিয়ম করে ঘুমাই, কারণ না ঘুমালে আবার পরে আই ম্যাল ফাংশন। বাট দেন আই উড সে উইকেন্ড ট্যুর। দেশ ভ্রমণ নাকি বিদেশ ভ্রমণ? বিদেশ। কেন দেশ? দেশ কেন না? না, দেশে মোটামুটি খুব একটা জায়গা দেখিনি, দেখেছি। বিদেশে গেলে যেটা হয়, নতুন নতুন কালচার সম্পর্কে জানতে পারছি। আমরা তো খুবই ছোট, একটাই কালচার আমাদের এখানে, ছোট দেশ। তো অনেক জায়গাতে গেলে, বাইরে গেলে অনেক মানুষের সাথে, অনেক ধরনের মানুষ, খাবার দাবার, অনেক আদব কেদা শেখা যায় ইত্যাদি। তো হ্যাঁ, বিদেশ। আচ্ছা ভাইয়া, রিক্সা নাকি গাড়ি, কোনটা? গাড়ি। কেন গাড়ি? কেন রিক্সাতে কি সমস্যা? রিক্সায় তো যাওয়ার জায়গা খুব কম, ছোটোখাটো জায়গাতে, এখানে ওখানে। বাট গাড়িতে তো আলটিমেটলি এক জায়গা থেকে, এক শহর থেকে আরেক শহরে যেতে হলে, ইনফ্যাক্ট ঢাকা শহরে যদি আমি একটা পার্ট থেকে আরেক পার্টে যেতে চাই, তাহলে তো গাড়ি লাগবে। আচ্ছা ওকে, সো নেক্সট, শাহরুখ খান নাকি সালমান খান? শাহরুখ খান, এনি ডে, এনি টাইম। ওকে, অপি করিম নাকি জয়া আহসান? অপি করিম। জয়া আহসান কেন? না না, অফকোর্স দুইজনকেই ভালো লাগে, কিন্তু অপি করিমের হাসি এখনো, মানে ওই সময় নাটক যেগুলো দেখেছি, এখনো মনে হয় যে অফকোর্স শি ইজ দ্য স্মাইল কুইন। অপি করিম, ওনার কথা ভালো লাগে, খুব স্পষ্ট করে, খুব সুন্দর কথা বলেন। আচ্ছা ভাইয়া, একটা কন্ট্রোভার্সি নিয়ে, এটা যে কোনো একটা চুজ করতে হবে, বিবিএ নাকি ইঞ্জিনিয়ারিং, আর যেটা চুজ করবেন কেন সেটা? আমার জন্য আমি কি পড়বো বা এরকম? ওভারঅল।
না এটা ওকে চুজ করতেই হবে ইঞ্জিনিয়ারিং। কেন? খুব একটা না, দুইটারই ব্যাখ্যা আছে। ইঞ্জিনিয়ারিং আমি যদি স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে ভাবি তাহলে ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্র্যাড করে পরবর্তীতে স্টুডেন্টরা যে কোনো স্ট্রিমে যেতে পারবে, চাইলে পরে এমবিএ করতে পারবে, পরে আবার কোনো টেকনোলজিতে পড়তে পারবে, ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারবে। কিন্তু বিবিএ হলে তার জন্য ওই একটা রুট বন্ধ হয়ে যাবে যে টেকনিক্যাল সাইডগুলোতে যেতে পারবে না। বাট ভাইয়া এখন আমাদের দেশে যেভাবে মানে সবাই ইঞ্জিনিয়ারিং পড়ে, মার্কেটে তো এত অপরচুনিটিস নাই, জবও নাই, তাহলে একটা অনেক বড় পার্সেন্টেজ কিন্তু বেকার থেকে যাচ্ছে। না, খেয়াল করুন, যারা বেকার থাকে তারাই বেকার থাকে, যারা চাকরি পায় তারা একসাথে 10টাও চাকরি পায়। আমি ওই পার্সপেক্টিভ থেকে বলছি না, হ্যাঁ বিবিএর আবার জব অপরচুনিটিস অনেক বেশি, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়লে নট নেসেসারিলি সে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে থাকছে, অন্যান্য অনেক স্ট্রিমে চলে যায়, কেউ ডেটা সায়েন্সে চলে যায়, নেটওয়ার্কিংয়ে চলে যায়, কেউ আবার এমবিএ করে আবার কর্পোরেটে যাচ্ছে, বা এমবিএ না করে ডিরেক্টও যাচ্ছে। তো হ্যাঁ, হতেই পারে। ভাইয়া এখন আমরা একদম শেষ সময়ে চলে এসেছি, সো আপনার আমাদের সাথে কেমন লাগলো, এবং অ্যাট দ্য এন্ড যদি ভিউয়ার্সদের জন্য কিছু বলতেন। না, আমার অনেক ভালো লেগেছে তিহা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক ফ্রেন্ডলি, অনেক থ্যাঙ্কস টু অ্যাকোমোডেটিং। ইউ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর টিমের সবাই অনেক অনেক অ্যাকোমোডেটিং, সবাই খুবই ফ্রেন্ডলি। আর ভিউয়ার্সের উদ্দেশ্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আমাদেরকে দেখার জন্য, শোনার জন্য। আর সবাই ভালো কন্টেন্ট সাপোর্ট করবেন এবং সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আরেকটা নিউ এপিসোড নিয়ে আসবো আপনাদের সামনে। ততদিন চোখ রাখুন মোহনা টিভি ও টেক্সপায়ারের ফেসবুক পেজ এবং ইউটিউবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।